रूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओं नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव ततो जयमुदीरये। জামাপুকুরে দিগম্বর মিত্রের বাড়িতে শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘে আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা প্রণাম জানাচ্ছি। আর শ্রী পবিত্র কুমার সুরের সৌজন্যে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আপনাদের সকলকে আমার শ্রদ্ধা ভক্তি কৃতজ্ঞতা জানাই। মহাত্মা বিদুর চরিত্রের আলোচনা চলছিল, আজকে দ্বিতীয় পর্ব। আগের দিন যেখানটায় শেষ করেছিলাম সে বিষয়টা ছিল পঞ্চপাণ্ডব যতুগৃহ থেকে বেঁচে ফিরে পঞ্চাল রাজ্যে গিয়ে রাজকন্যা দ্রৌপদীর বরমাল্য গ্রহণ করেছেন। তারপর সেই সংবাদ হস্তিনাপুরে এসে পৌঁছেছে, একটা মিটিংও হয়েছে। তারপরে সেখান থেকে নিয়ে আসার তোড়জোড় চলছে, কিভাবে আনা যায় না যায় এই সব আলোচনা হচ্ছে। আদৌ আনা হবে কিনা সেই সব নিয়েও কথা হচ্ছে। এই রকম পরিস্থিতিটা, মানে দ্রৌপদীর সঙ্গে পঞ্চপাণ্ডবের বিয়ে সবে শেষ হয়েছে, আর এই যে পাণ্ডবরা বেঁচে ফিরে এলেন যতগৃহের অগ্নিকাণ্ড থেকে, তার পেছনে মহাত্মা বিদুরের একটা বিরাট ভূমিকা আছে, সেটা আগের দিন আপনাদের বলেছিলাম। যাই হোক, তা পাণ্ডবদের ওখান থেকে নিয়ে আসতে হবে বা একটা কিছু ব্যবস্থা করতে হবে, এই নিয়ে হস্তিনাপুর রাজসভায়, এবং তার যে একটা কিচেন ক্যাবিনেট আছে। কিচেন ক্যাবিনেট বলতে এটা ঠিক অফিসিয়াল নয়, একটা ছোট মন্ত্রিসভার মতো আছে, যেখানে 4 জন আছে: দুর্যোধন, শকুনি, দুঃশাসন আর কর্ণ। এই 4 জনে মিলে অনেক কিছু ঠিক করেন, সিদ্ধান্ত নেন। সেটা ধৃতরাষ্ট্রকে দিয়ে অনুমোদন কখনো করাতে পারেন, কখনো পারেন না। তারপর সেটা রাজসভায় পেশ হয়, তারপর যা হয়। এইরকম আলোচনা চলছে। সবাই এই আলোচনাগুলোর মধ্যে রয়েছে বিভিন্নভাবে, বিভিন্ন ক্ষেত্রে। তা দুর্যোধন বাস্তবিক দিশাহারা হয়ে পড়েছেন পাণ্ডবদের এই উত্থানে। ভেবেছিলেন পাণ্ডবরা মারা গেছে, মারা তো জানিনি, উল্টে আরো শক্তিধর হয়ে ফিরে এসেছেন। তাই তার দিশাহারা অবস্থা, এবং কিভাবে পাণ্ডবদের শেষ করে ফেলা যায় তার জন্য তিনি নানা রকম প্রস্তাব রাখছেন তার ওই কিচেন ক্যাবিনেটে, যার বেশিরভাগটাই হচ্ছে অবাস্তব। কর্ণ চেয়েছিলেন যে কৃষ্ণ বলরাম তাদের যে যদুবংশের বিরাট শক্তি, সেটি নিয়ে পাণ্ডবদের পাশে আসার আগেই যদি পাণ্ডবদের ওখানেই যুদ্ধযাত্রা করে শেষ করে দেওয়া যায় তাহলে সেটা ভালো হয়, তাহলে কোনো হাঙ্গাম নেই। কিন্তু সেই প্রস্তাব যখন ধৃতরাষ্ট্রের সামনে এলো, এই 4 জনে মিলে ধৃতরাষ্ট্রের কাছে সেই কথা বললেন, ধৃতরাষ্ট্র কিন্তু ঠিক মেনে নিলেন, কিন্তু সম্মতি দিতে পারলেন না। তার মনে মনে সেটা ইচ্ছে আছে যে পাণ্ডবদের কোনোভাবে বঞ্চিত করা যাক, সরিয়ে রাখা যাক ইত্যাদি, যাতে তার ছেলের স্বার্থ সুরক্ষিত হয়। কিন্তু যতুগৃহের যে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, তারপর থেকে ধৃতরাষ্ট্র সাহস পাচ্ছেন না যে ভীষ্ম, দ্রোণ, বিদুরকে কিছু না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নেবেন। তাই তিনি একটা মন্ত্রিসভার বৈঠক ডাকলেন। সেই বৈঠকে প্রথমেই ভীষ্ম যতুগৃহ কাণ্ডে ধিক্কার জানিয়ে দুর্যোধনকে তিরস্কার করলেন। বললেন, এই রাজ্যে যেহেতু পাণ্ডবদেরও সমান অধিকার, তাই ওদের অর্ধেক রাজ্য দিয়ে শান্তি স্থাপন করা হোক। অপর মন্ত্রী দ্রোণ ভীষ্মকে সমর্থন জানিয়ে বললেন, পাণ্ডবদের সেই সঙ্গে মহারাজ দ্রুপদকেও সসম্মানে অভ্যর্থনা জানিয়ে এখানে নিয়ে আসা হোক। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাকে এবং ভীষ্মকে অনেক কটু কথা শুনতে হলো কর্ণের মুখ থেকে। শুনলেন তাঁরা নাকি কুরুবাড়ির অন্ন ধ্বংস করে কুরুদের অনিষ্ট করছেন। কর্ণ বললেন। দ্রোণাচার্য কিন্তু ছেড়ে দিলেন না কর্ণকে, প্রচন্ড তিরস্কার করলেন সক্রোধে। বিদুর এরপর বলতে উঠে ধীর শান্ত কণ্ঠে বললেন, মহারাজ,
যারা সত্যিকারের বন্ধু, হিতাকাঙ্ক্ষী, তারা তো হিত কথাই বলেন, কিন্তু সেই কথা শোনার মতো ইচ্ছেটাও তো থাকা চাই, না হলে তাদের কথার কোনো মূল্য থাকে না। আপনি কি শুনেছেন মহামতি ভীষ্ম দ্রোণ কি বলেছেন? কর্ণ তাদের কথাকে কল্যাণকর বলে মনেই করছে না। তা অনেক চিন্তা করে আমি তো এদের চেয়ে বুদ্ধিমান এবং আপনার শুভাকাঙ্ক্ষী আর কাউকে দেখছি না। এরা তো কোনোদিনও আপনার পক্ষে ক্ষতিকর কোনো কথা বলেননি। বুদ্ধি, বিচক্ষণতা, অভিজ্ঞতায় তারা জনসমাজে যথেষ্ট সমাদৃত। এরা কখনোই কোনো অকল্যাণকর কথা আপনাকে বলবেন না। তাছাড়া দুর্যোধনরা যেমন আপনার পুত্র, পাণ্ডবরাও তো তেমনি আপনার পুত্র। এটা না বুঝে যারা পাণ্ডবদের ক্ষতি চায়, তারা আসলে আপনারই ভালো চায় না। স্পষ্ট বোঝা যাচ্ছে কর্ণের কুযুক্তি এবং কুপ্রভাব থেকে বিদুর ধৃতরাষ্ট্রকে বের করে আনতে চাইছেন। তিনি ধৃতরাষ্ট্রকে বললেন, সব্যসাচী অর্জুন দেবরাজ ইন্দ্রকেও যুদ্ধে পরাস্ত করার ক্ষমতা ধরে। 10,000 হাতির সমান শক্তিশালী ভীমের কাছে দেবতারাও সামান্য। যার মধ্যে ধৈর্য, ক্ষমা, সত্য, পরাক্রম নিত্য বর্তমান, সেই যুধিষ্ঠিরকে জয় করা কোনোদিনও সম্ভব নয়। সর্বোপরি কৃষ্ণ যেখানে, বিজয় তো সেখানে নিশ্চিত। বিদুরের কানে কোনোভাবে হয়তো পৌঁছেছে, বা হয়তো তিনি অনুমান করেছেন কর্ণ পরামর্শ দিয়েছে পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার। মনে হয় এই কারণেই ভীমার্জুনের শক্তিমত্তার কথা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন। পাণ্ডবরা যে এখন দুর্বল নয়, মহাশক্তিশালী দুটি রাজশক্তি তাদের পাশে এসে থাকায় তারা যে অপরাজেয় হয়ে উঠেছে, এবং তাদের বিরুদ্ধাচরণ করা যে বিরাট ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, এটা বিদুর ভালোভাবে বুঝিয়ে দিতে পারলেন ধৃতরাষ্ট্রকে। এরপরেই বিদুর বলছেন, যে কাজ সহজে শান্তভাবে করা যায়, সে কাজ যুদ্ধ করে মেটাতে চায় এমন অভিশপ্ত পুরুষ আর কে আছে? বিদুরের উদ্দিষ্ট পুরুষ যে কর্ণ, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। বিদুর বললেন, দুর্যোধন, কর্ণ, শকুনিরা মূর্খ, হীন বুদ্ধি, ন্যায় নীতির কোনো বালাই নেই ওদের। ওদের কথা শুনে আপনি চলবেন না। সেই কবে আপনাকে সতর্ক করে বলেছিলাম, দুর্যোধনের অপরাধেই সব শেষ হয়ে যাবে। এখন সারা রাজ্যের মানুষ পাণ্ডবদের খবর পেয়ে সাগ্রহে অপেক্ষা করে আছে ওদের দেখার জন্য। পাণ্ডবদের ফিরিয়ে এনে ওদের সন্তোষ বিধান করুন। ভীষ্ম দ্রোণের মত জ্ঞাপনের পর কর্ণ যে বিরোধিতা করেছিলেন, সেই দুই দিকের তুল্য মূল্য বিশ্লেষণ বিদুরের মুখে শুনে ধৃতরাষ্ট্র এটা অন্তত অনুধাবন করতে পারলেন যে পাণ্ডবদের বিরুদ্ধে যাওয়াটা এখন ঠিক হবে না, বরং তাদের সসম্মানে ফিরিয়ে এনে তাদের অর্ধরাজ্য দিয়ে দেওয়া উচিত। ধৃতরাষ্ট্র বিদুরকেই ভার দিলেন পঞ্চালে গিয়ে পরম সমাদরে পাণ্ডবদের এখানে ফিরিয়ে আনতে। কারণ তিনি বুঝেছিলেন যতুগৃহ কাণ্ডের জন্য পাণ্ডবদের মনে যে অসন্তোষ জমা হয়েছে, তা বিদুর ছাড়া আর কেউ দূর করতে পারবেন না। তাই বিদুরকে পাঠানোর কথা ভাবলেন। ধৃতরাষ্ট্রের নির্দেশে বিদুর পাণ্ডবদের সকলের জন্য, মহারাজ দ্রুপদের জন্য এবং অবশ্যই নববধূ দ্রৌপদীর জন্য প্রচুর উপঢৌকন নিয়ে পৌঁছালেন পঞ্চাল রাজ্যে। দ্রুপদ তাকে প্রথামাফিক স্বাগত জানালেন। ধৃতরাষ্ট্র যার জন্য যা যা পাঠিয়েছিলেন তা যথাস্থানে দিয়ে বিদুর পরম মমতায় আলিঙ্গন করলেন তার প্রিয় পাণ্ডবদের। দীর্ঘকাল পর তাদের সুস্থ সবল দেখে অত্যন্ত তৃপ্তি বোধ করলেন। বলা বাহুল্য, পাণ্ডবরাও তাকে দেখে অত্যন্ত আনন্দ বিহ্বল হয়ে পড়েছিলেন। সভায় উপস্থিত কৃষ্ণের সঙ্গেও সানন্দে কুশল বিনিময় করলেন বিদুর। রাজসভায় দাঁড়িয়ে বিদুর মহারাজ দ্রুপদকে বললেন, মহারাজ, হস্তিনাপুর সম্রাট ধৃতরাষ্ট্র বরাবরই আপনার গুণগ্রাহী। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন আপনার সঙ্গে এই বৈবাহিক সম্বন্ধ স্থাপনে। তিনি বারবার আপনার ও পরিবারের সকলের কুশল জিজ্ঞাসা করেছেন। এটা ঠিক,
বিদুরের মতামত শোনার পর ধৃতরাষ্ট্র এ কথাগুলি বলে রেখেছিলেন, তবে কতটা তার মনের কথা সেটা অন্য প্রশ্ন। বিদুর ভীষ্ম এবং দ্রোণের মতামতও ব্যক্ত করে বললেন তাঁরা দুজনেই দ্রুপদকে সাদর আলিঙ্গন জানিয়েছেন। বললেন সারা রাজ্যের মানুষ পঞ্চপাণ্ডব ও দেবী কুন্তিকে, বিশেষ করে নববধূ দ্রৌপদীকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে। তাছাড়া পাণ্ডবরা কতকাল তাদের নিজেদের জায়গা ছেড়ে অন্যত্র রয়েছে, তাদেরও তো নিশ্চয়ই ইচ্ছা করে ঘরে ফিরে আসতে। সুতরাং অবিলম্বে তাদের হস্তিনাপুরে পাঠানোর ব্যবস্থা করলে ভালো হয়। পরে চাইলে তারা এখানে আবার আসতে পারে, থেকে যেতে পারে কটা দিন। ধৃতরাষ্ট্রের দূত রূপে বিদুরের যা বলার ছিল সব বলে শেষকালে অতিরিক্ত একটি কথা যোগ করলেন। তিনি বললেন, এটা আমারও মত। বিদুর জানেন তার এই ছোট্ট কথাটির গুরুত্ব পাণ্ডবদের কাছে কতখানি, সেই সূত্রে দ্রুপদের কাছেও কতখানি। সমস্ত দৌত্য বাক্যের অন্তে এই পরম আন্তরিক ইচ্ছা প্রকাশটি তার সমস্ত কথাকে ভারবাহী করে তুলেছে। বিদুরের মতো দ্রুপদ অনুধাবন করছেন এই মুহূর্তে হস্তিনাপুরে ফিরে যাওয়া খুব জরুরি। পাণ্ডবদের স্বাধিকার প্রতিষ্ঠার জন্যই মহারাজ দ্রুপদের কাছ থেকে বিদায় গ্রহণ করে বিদুর পঞ্চপাণ্ডব, কুন্তী ও দ্রৌপদীকে নিয়ে রওনা হলেন হস্তিনাপুরের উদ্দেশ্যে, এবং প্রবল জয়ধ্বনির মধ্যে দিয়ে তাঁরা হস্তিনাপুরে প্রবেশ করলেন। পাণ্ডবদের সকল বিষয়ে দেখাশোনার ভার বিদুরকেই দিলেন ধৃতরাষ্ট্র। কিছুদিন পর তিনি যুধিষ্ঠিরকে ডেকে অর্ধরাজ্য স্বরূপ দান করলেন অত্যন্ত অনুর্বর অবাসযোগ্য একটা জমি খান্ডপ্রস্থ। এই দানকালে তিনি যুধিষ্ঠিরকে জানালেন নিজেদের মধ্যে যাতে কোনো ঝগড়াঝাঁটি না হয় তার জন্যই এমন ব্যবস্থা। ধৃতরাষ্ট্র যে রাজ্যের প্রধান এবং উন্নত অংশটি নিজের দখলে রেখে অনুন্নত অংশটি পাণ্ডবদের দিলেন, তাতে ভীষ্ম, দ্রোণ, বিদুর আর আপত্তি করেননি। কারণ তারা জানতেন এই বৃদ্ধের হাত দিয়ে এর বেশি কিছু গলবে না। তারা এটাও মনে করেছিলেন ওই জমিতেই আপন দক্ষতায় সোনা ফলাবেন পাণ্ডবরা। ধৃতরাষ্ট্র অবশ্য পাণ্ডবদের সঙ্গে সমান বিচার না করলেও এটা সত্যি যে তিনি অন্তত দুর্যোধন, কর্ণদের মতো চাইতেন না যে পাণ্ডবরা বিনাশপ্রাপ্ত হয়। ভাই পাণ্ডুর প্রতি স্নেহের সূত্রে এটুকু মমতা পাণ্ডবদের জন্য ধৃতরাষ্ট্রের ছিল। তাই এই ব্যবস্থায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন বিদুর সহ সকলেই। আশা করেছিলেন কৌরব ও পাণ্ডবরা যে যার জায়গায় স্বাধীনভাবে আনন্দে থাকবে, আর কোনো ঝগড়া বিবাদ হবে না। কিছুকাল পর সত্যি সোনা ফলালেন পাণ্ডবেরা। অনুন্নত খান্ডপ্রস্থে মোহময়ী ইন্দ্রপ্রস্থ নগরী গড়ি তুললেন তারা ময়দানবের সহায়তায়। আয়োজন করলেন রাজসূয় যজ্ঞের। সারা দেশ থেকে সমস্ত রাজা, মন্ত্রী, অমাত্য এবং মুনি, ঋষি, ব্রাহ্মণরা আমন্ত্রিত হয়ে এলেন ইন্দ্রপ্রস্থে। আমন্ত্রণ পেয়ে উপস্থিত হলেন হস্তিনাপুর রাজবংশের সকল বিশিষ্ট মানুষই, এমনকি কর্ণ, শকুনি পর্যন্ত। তাদের সকলকে আন্তরিক আদর আপ্যায়ন করে পদমর্যাদা অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে বৃত করলেন ধর্মরাজ যুধিষ্ঠির। বিদুরকে তিনি দিলেন সমস্ত ব্যয় নির্বাহের দায়িত্ব। যজ্ঞের প্রারম্ভে শিশুপাল গোলমাল সৃষ্টি করলেও শেষ পর্যন্ত যজ্ঞ নির্বিঘ্নেই সম্পন্ন হলো। কিন্তু এই যজ্ঞেই উক্ত হয়ে গেল এক মহাধ্বংসের বীজ। যুধিষ্ঠিরের অগাধ ঐশ্বর্য, ক্ষমতা ও প্রতিপত্তি দেখে ঈর্ষায় জ্বলে উঠলেন দুর্যোধন। শকুনি তাকে পরামর্শ দিলেন বিনা রক্তপাতে পাণ্ডবদের সমস্ত ঐশ্বর্য রাজ্য দখল করে নিতে তাদের আমন্ত্রণ জানানো হোক পাশা খেলায়। প্রস্তাবটি মনে ধরল দুর্যোধনের। পিতাকে সম্মত করাতে দুর্যোধন নিজের দুঃখ বেদনার কথা সাত কাহন করে শোনালেন। ধৃতরাষ্ট্র শুনে তো বেশ অবাক। তারপর সুযোগ বুঝে দুর্যোধন পেড়ে ফেললেন তার মনের আসল কথাটি। শকুনি পাশা খেলে যুধিষ্ঠিরকে হারিয়ে তার সমস্ত রাজ্য ঐশ্বর্য তুলে দেবেন দুর্যোধনের হাতে, তবেই মিটবে তার মনের জ্বালা। ধৃতরাষ্ট্র অভিজ্ঞ মানুষ, পোড় খাওয়ার রাজনীতিবিদ। তিনি জানেন পাশা খেলার পরিণাম কি ভয়ানক হতে পারে।
কোনো বিদ্বজ্জনই এর সমর্থন করবে না, বরং নিন্দা করবে তীব্রভাবে। তিনি রাজি হতে পারলেন না, তবে সরাসরি দুর্যোধনের মুখের ওপর না বলার মতো দৃঢ়তাও দেখাতে পারলেন না। তবে এটা বললেন, দেখো দুর্যোধন, আমি সবসময় যার পরামর্শ শুনে চলি সেই বিদুরের সঙ্গে আমাকে আগে একটু আলোচনা করে নিতে হবে। বিদুর শুধু আমার মন্ত্রী নয়, ও খুব বুদ্ধিমান এবং দূরদর্শী। ন্যায় অনুসারে কি করা উচিত এবং কি করলে সবার ভালো হবে সেটা বিদুর ভালো বলতে পারে। খুব স্বাভাবিকভাবে এই কথাটা মনোঃপুত হলো না দুর্যোধনের। এমনিতেই তিনি দুচক্ষে দেখতে পারেন না বিদুরকে। তাকে মনে করেন রাজবংশের অন্নে পুষ্ট এক পরজীবী, অথচ দুর্যোধনের ঘরেই দুটি পরজীবী রয়েছে। অভিমানে ফুঁসে উঠে দুর্যোধন বললেন, উনি যদি এতে আপত্তি করেন আর আপনি যদি তাতে সায় দেন, তবে আমি আত্মহত্যা করব। আমি মরে গেলে আপনি বিদুরকে নিয়ে সুখে থাকুন, আমাকে আপনার কি দরকার? ধৃতরাষ্ট্রের স্নেহান্ধ হৃদয় আকুল হয়ে উঠল। দুর্যোধনের কথায় তখনই সম্মত না হলেও তাকে খুশি করার জন্য আপন সভাগৃহটি সুন্দর করে তৈরি করার জন্য আদেশ দিলেন। কিন্তু জানতেন দুর্যোধন যেরকম একবজ্ঞা ছেলে, তাকে এই দিয়ে নিবৃত্ত করা যাবে না। তাকে কঠোর তিরস্কার করে থামানোর মতো দৃঢ়তাও ধৃতরাষ্ট্রের নেই। এদিকে এত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত বিদুরের সঙ্গে আলোচনা না করেও তিনি নিতে পারছেন না। একটা অদ্ভুত দ্বিধার মধ্যে পড়ে গেলেন তিনি। ডেকে পাঠালেন বিদুরকে। তবে পাশা খেলা অনুচিত জেনেও পুত্র স্নেহবশত তার মনটা খানিক ওই দিকেই ঝুঁকেছিল, বলছেন মহাভারতের কবি। ঠিক এর পরেই কবি জানাচ্ছেন, বিদুর এসব কথা শুনে একটা বিবাদের সূত্রপাত হতে চলেছে। ক্ষত্রিয় বিনাশের পথ খুলে যাচ্ছে ভেবে উদ্বিগ্ন চিত্তে দ্রুত এসে উপস্থিত হলেন ধৃতরাষ্ট্রের কাছে। তাকে প্রণাম জানিয়েই বিদুর বললেন, মহারাজ, আপনার প্রয়াসকে আমি আদৌ সমর্থন করতে পারছি না। এই পাশা খেলাকে কেন্দ্র করে আপনার ছেলেদের সঙ্গে পাণ্ডবদের ভেদ সৃষ্টি হবে, আপনি বন্ধ করুন এইসব। লক্ষণীয়, যুধিষ্ঠিরকে অর্ধরাজ্য হিসেবে খাণ্ডবপ্রস্থ দেওয়ার সময় এই ধৃতরাষ্ট্রই বলেছিলেন নিজেদের মধ্যে যাতে ভেদ সৃষ্টি না হয়, তাই এই ব্যবস্থা। বিদুর তার বলা কথাই তাকে স্মরণ করিয়ে দিলেন। জাগ্রত বিবেকের সামনে স্নেহ দুর্বল চিত্ত তখন দৈবের দোহাই দিয়ে নিজের গোপন অভিসন্ধি চরিতার্থ করতেই ব্যস্ত। যেন এই খেলাটা একটা সাধারণ মামুলি ব্যাপার, এমন একটা ভাব করে ধৃতরাষ্ট্র বললেন, বিদুর, দেবতার অনুগ্রহ থাকলে কখনোই কোনো বিবাদের সৃষ্টি হবে না। তাছাড়া এটা তো বন্ধুত্বপূর্ণ পরিবেশে খেলা হবে, এতে কোনো দোষ নেই। খেলা যখন হবে তখন আমি, তুমি, ভীষ্ম, দ্রোণ সবাই তো থাকবো, তাই ঝগড়া বিবাদের কোনো সুযোগ সুবিধা হবে না। তুমি আর দেরি করো না, তুমি বরং ইন্দ্রপ্রস্থে গিয়ে যুধিষ্ঠিরকে ডেকে নিয়ে এসো। তবে একটা কথা, আমি ঠিক কি করতে যাচ্ছি ওকে সেটা পরিষ্কার করে বলো না। জানবে দৈবই বলবান, তাই এটা হচ্ছে। বিদুরের বুঝতে বাকি রইল না, দৈবের দোহাই দিয়ে পুত্রমোহে অন্ধ ধৃতরাষ্ট্র জেনে শুনে একটা অপকর্ম করতে চলেছেন। এ তার ভণ্ডামি। বিদুর কিন্তু তখন ইন্দ্রপ্রস্থে গেলেন না। অত্যন্ত দুঃখিত অন্তরে উপস্থিত হলেন ভীষ্মের কাছে, জানিয়ে রাখলেন পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে। পাণ্ডবদের সঙ্গে পাশা খেলার মতো একটা বড় সিদ্ধান্ত শেষ পর্যন্ত ধৃতরাষ্ট্র একাই নিয়ে নিলেন দুর্যোধনের চাপে পড়ে। অন্য সকল ক্ষেত্রের মতো এই বিষয়েও একটা মন্ত্রিসভার বৈঠক ডাকা উচিত ছিল, কিন্তু তিনি ডাকলেন না। কারণ জানতেন ভীষ্ম, দ্রোণ, বিদুর ও কৃপ নিশ্ছিদ্র যুক্তি জালে সেটা বাতিল করে দেবেন। কিন্তু মনের মধ্যে একটা ভয় থেকে গেছিল, কারণ বিদুর তীব্র আপত্তি করেছেন। বিদুরের প্রজ্ঞা, দূরদর্শিতা, সর্বোপরি হস্তিনাপুরের প্রতি তার নিঃস্বার্থ আনুগত্যের জন্য তার কথাকে সবসময় মান্যতা দিতেন ধৃতরাষ্ট্র। শেষ চেষ্টা হিসেবে ধৃতরাষ্ট্র আবারও দুর্যোধনকে বোঝাতে বসলেন। তার প্রধান যুক্তি বিদুর নিষেধ করেছেন। ধৃতরাষ্ট্র বললেন, দেখো পুত্র, এই পাশা খেলার দরকার নেই,
কারণ বিদুর এতে সমর্থন করছে না। সে অত্যন্ত বুদ্ধিমান এবং কখনো আমাদের পক্ষে অকল্যাণকর কথা কিছু বলে না। তার কথায় আমার বেশি ভরসা। তার কথা শুনলে তোমারও মঙ্গল হবে। দেবগুরু বৃহস্পতি দেবরাজ ইন্দ্রকে যেসব রাজনীতির উপদেশ দিয়েছিলেন তা সব জানে বিদুর। আমাদের এই বংশে বিদুর সবচেয়ে বুদ্ধিমান। তাই আমি সব সময় বিদুরের পরামর্শ মেনে চলি। সুতরাং এই ভেদ সৃষ্টিকারী পাশা খেলার ইচ্ছেটা ছাড়ো দুর্যোধন। দুর্যোধন যে বিদুরের কথাকে গ্রাহ্যের মধ্যেই আনবেন না সেটা জানাই ছিল। একেবারে একালের রাজনৈতিক নেতা নেত্রীদের ভাষাতেই দুর্যোধন বলছেন, বিদুর ও তো পাণ্ডবদের লোক, পাণ্ডবদের মঙ্গল চিন্তাই শুধু করে, ওর কথা কেন শুনে আমরা সিদ্ধান্ত নেব? অর্থাৎ বিরোধিতা করলে সে বিরুদ্ধ দলের লোক হয়ে যায়, যতই তার কথা যুক্তিসঙ্গত হোক না কেন। দুর্যোধন প্রবল বিরক্তি আর ক্রোধে অনেক কথাই শোনালেন তার পিতাকে। বিদুরের নামে গালাগালিও দিলেন যথেষ্ট, কিন্তু ধৃতরাষ্ট্র তখনও সম্মতি দিতে পারছেন না। আবারও বিদুরের কথা তুলে বললেন, তুমি যা বলছো দুর্যোধন, আমার সেটা আদৌ ভালো লাগছে না। তোমার যা ইচ্ছা হয় করো, কিন্তু মনে রেখো আমার কথা না শুনলে তোমাকে কিন্তু পস্তাতে হবে। বিশেষত বিদুরের মতো সৎ বুদ্ধি ও বিদ্যার অধিকারী মানুষ পাশা খেলার মধ্যে অনেক দোষ দেখেছে বলেই আমাদের সাবধান করেছে। তুমি যদি কথা না শোনো তাহলে ভবিষ্যতে মহাভয় এসে উপস্থিত হবে, জেনে রেখো। এত কিছু বলা সত্ত্বেও পুত্র মোহে অন্ধ ধৃতরাষ্ট্র দুর্যোধনের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে পারলেন না। সবই কপাল ভেবে হাল ছেড়ে দিলেন একেবারে। আবার ডেকে পাঠালেন বিদুরকে, বললেন আর দেরি না করে অবিলম্বে যুধিষ্ঠিরকে বন্ধুত্বপূর্ণ পাশা খেলায় আমন্ত্রণ জানিয়ে এখানে নিয়ে আসতে। রাজার আসনে বসে আদেশ দিচ্ছেন ধৃতরাষ্ট্র, মানতে বাধ্য বিদুর। কিন্তু মন্ত্রী হিসেবে সে আদেশের মধ্যে যে অন্যায় আছে সেটা বলতে ছাড়লেন না তিনি। এবার আরো দৃঢ়স্বরে বিদুর বললেন, আপনি আমায় যে আদেশ করছেন মহারাজ, তাকে আমি কখনোই প্রশংসা করতে পারছি না। এ কাজ আপনি করবেন না, আবারও বলছি। আমার মনে হচ্ছে এই পাশা খেলাকে কেন্দ্র করে কৌরব আর পাণ্ডবদের মধ্যে ভয়ানক বিবাদের সৃষ্টি হবে। শেষ পর্যন্ত হয়তো বংশটা ধ্বংস হয়ে যাবে। ধৃতরাষ্ট্র কিন্তু শুনলেন না বিদুরের কথা। আবার দৈবের দোহাই দিয়ে বিদুরকে বাধ্য করলেন যুধিষ্ঠিরকে ডেকে আনতে। এর আগে ধৃতরাষ্ট্রের দূত হয়ে বিদুর একদিন গিয়েছিলেন পাণ্ডবদের কাছে সেই পঞ্চাল রাজ্যে সসম্মানে হস্তিনাপুরে ফিরিয়ে আনতে। আর এবার যাচ্ছেন তাদের এক সর্বনাশা খেলায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে। মন যে তার অত্যন্ত ভারাক্রান্ত তা বুঝতে অসুবিধা হয় না কারো। তার মুখে রেখায় রেখায় সেটা স্পষ্ট। মহাভারতকার বলছেন, ধর্মাত্মা বিদুর ধর্মপুত্র যুধিষ্ঠিরের কাছে এসে পৌঁছলেন। কথাটা সবিশেষ তাৎপর্যপূর্ণ। ধর্মপুত্রের কাছে ধর্মাত্মা এলেন কেন? এলেন পাশা খেলার মতো একটা অধর্মের বার্তা বহন করে। দুই দিকেই ধর্ম বিগ্রহ, বিদুর এবং যুধিষ্ঠির, মাঝখানে একটি অধর্মের বার্তা। কারণ পিছনের রাজশক্তি ক্রিয়াশীল। ধর্ম বা ন্যায়ের চেয়ে অধর্ম বা অন্যায় এখানে বেশি শক্তিশালী। বোঝাই যাচ্ছে এর পরিণাম কি হতে পারে। আরো একটি কথা, বিদুর এবং যুধিষ্ঠিরকে মহাভারতে বারবার ধর্ম শব্দের অনুষঙ্গে বিশেষিত করা হয়েছে, অন্য কাউকে এতটা নয়। ধর্ম তো সবাই জানতেন, কৃষ্ণ আছেন, স্বয়ং ভগবান, ভীষ্ম আছেন, দ্রোণ আছেন, অনেকেই আছে। কিন্তু দেখা যাচ্ছে এই দুজনকে বারবার ধর্ম শব্দ দিয়ে অভিহিত করা হচ্ছে। অর্থাৎ তারা যেমন ধর্ম বা ন্যায়টা বোঝেন, তেমনি দুজনের মধ্যে একটা অদ্ভুত মানসিক নৈকট্যও আছে। যুধিষ্ঠির বিদুরকে দেখেই যেমন বুঝে গেলেন তার মন ভালো নেই। একটু অবাক হয়ে বললেন, পিতৃব্য, আপনার মনটা যেন ভালো নেই মনে হচ্ছে। আপনি কুশলে আছেন তো? বৃদ্ধ রাজার পুত্ররা তার নিয়ন্ত্রণে আছেন তো?
সৎ রাজকর্মচারী, মন্ত্রী বা সরকারি আমলাদের সমস্যাটা এইখানে। অনেক সময় রাজা বা সরকারের অন্যায্য নির্দেশ পালন করতে হয় বাধ্য হয়ে। বিদুর যেহেতু হস্তিনাপুর সম্রাটের দূত হয়ে এসেছেন, তাই সম্রাটের বক্তব্য ভিন্ন নিজের কোনো মতামত প্রকাশ করা চলে না তার পক্ষে, বা প্রকাশ করলেও খানিকটা করতে পারেন, তবে রাজাদেশের বিপরীতে গিয়ে কখনো কোনো নির্দেশ দিতে পারেন না। এর আগে যতুগৃহ কাণ্ডের সময় আমরা দেখেছি বিদুর কিভাবে দর্থক ভাষায় যুধিষ্ঠিরকে আসল ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিলেন, এবং যুধিষ্ঠিরও বুঝেছিলেন। এক্ষেত্রেও তাই করলেন। বিদুর যুধিষ্ঠিরকে রাজা সম্বোধন করে কথা শুরু করলেন, কারণ এখানে তিনি এসছেন এক রাজার কাছ থেকে আর এক রাজার কাছে অফিসিয়াল দূত হিসেবে। এখানে তিনি কাকা বা পিতৃব্য নন। বিদুর বললেন, হ্যাঁ মহারাজ, তিনি ভালোই আছেন জ্ঞাতিপুত্রদের নিয়ে, একেবারে দেবরাজ ইন্দ্রের মতো। তার মনে কোনো শোক নেই, কেননা বিনয়ী পুত্ররা তার সন্তোষজনক আচরণই করছে। এমনিতে কথাগুলো শুনতে ভালো, কিন্তু দুর্যোধনকে যারা চেনে তারা পরিষ্কার বুঝতে পারবে এই কথার আসল অর্থটা কি হতে পারে। পুত্ররা যে ভাবনায় চালিত, পিতাও সেই ভাবনাতেই চালিত, সুতরাং মনে কোনো কষ্ট থাকার তো কথা নয়। এরপর বিদুর বললেন তিনি নিজের প্রতি অনুরক্ত এবং দৃঢ়চিত্ত, অর্থাৎ ধৃতরাষ্ট্র নিজেরটাই ভালো বোঝেন, আত্মকেন্দ্রিক। ধৃতরাষ্ট্র যে দৃঢ়চিত্তের মানুষ নন সেটা সবাই জানে, কিন্তু এক্ষেত্রের অর্থ হলো তিনি তার সিদ্ধান্তে অনড় থাকছেন। কোন সিদ্ধান্তে? এরপরেই বিদুর বলছেন আসল কথা। মহারাজ, ধৃতরাষ্ট্র তোমাদের সকলের কুশল জিজ্ঞাসা করে তোমাকে বলেছে ওখানে একটা সুন্দর সভাগৃহ তৈরি করা হয়েছে, ভাইদের নিয়ে সেটা একবার এসে দেখে যাও। আত্মীয়রা সকলেই আসছে, একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশে তুমি এখানে পাশা খেলো আর সকলে মিলে আনন্দ করো। মহারাজ ধৃতরাষ্ট্র যেসব ধূর্ত পাশা খেলিয়েদের ওখানে এনেছেন, তুমি গেলেই তাদের দেখতে পাবে। তুমি ওখানে গিয়ে পাশা খেলবে, চলো। এই আমন্ত্রণ জানাতেই মহারাজ আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। যুধিষ্ঠিরের বুঝতে অসুবিধে হলো না বিদুরের ইঙ্গিতটা কি। যদি সত্যি বন্ধুত্বপূর্ণ পরিবেশে পাশা খেলার ইচ্ছা হয়ে থাকে, তবে ধূর্ত পাশা খেলিয়েদের এনে হাজির করা কোনো দরকার হয় না। যারা যুধিষ্ঠিরকে পাশা প্রিয় ভাবেন, তিনি নাকি দ্যুতপ্রিয় ছিলেন, খুব পাশা খেলতে ভালোবাসেন, এটা অনেকে ভাবেন, তাদের এটা জেনে রাখা উচিত এই প্রথম পাশা খেলার প্রস্তাব যখন যুধিষ্ঠিরের কানে এলো তখন তার প্রতিক্রিয়াটা কি ছিল। যুধিষ্ঠিরের প্রথম কথা, পাশা খেলায় তো শুধু ঝগড়া বিবাদই হয়, কোন বুদ্ধিমান লোক পাশা খেলতে চায়? এ ব্যাপারে আপনার মত আমি শুনতে চাই, আমরা তো আপনার মতের অধীন। বিদুর বললেন, পাশা খেলা যে সব অনর্থের মূল সেটা আমি জানি, আর সেজন্য তা নিবারণ করার চেষ্টাও করেছিলাম, কিন্তু মহারাজ আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলেন। তুমি তো বুদ্ধিমান, দেখো যেটা ভালো বোঝো করো। সেকালের রীতি ছিল এক রাজাকে অন্য রাজা যদি যুদ্ধে বা পাশা খেলায় আহ্বান করেন তাহলে সাড়া দিতেই হবে। ক্ষত্রিয় রাজার ধর্মই তাই। যুধিষ্ঠির বুঝলেন এই আমন্ত্রণ এড়িয়ে যাওয়ার উপায় নেই। কিছু না বলে প্রথম জিজ্ঞেস করছেন, মহারাজের ছেলেরা ছাড়া সেখানে আর কে কে উপস্থিত থাকবে যাদের সঙ্গে পণ রেখে পাশা খেলতে হবে? বিদুর প্রথমেই গান্ধার রাজপুত্র শকুনির নাম উল্লেখ করলেন, তারপর বললেন বিবিংশতি, চিত্রসেন, সত্যব্রত, পুরুমিত্র এবং জয়। নামগুলো শুনেই প্রায় আঁতকে উঠলেন যুধিষ্ঠির। বললেন, এরা তো সব ভয়ঙ্কর ধূর্ত এবং কপট, এদের সঙ্গে পাশা খেলতে হবে আমার আদৌ ইচ্ছে হচ্ছে না। কিন্তু কি করি? মহারাজ আমার পিতার মতো, তিনি ডাকছেন আর আমি যাব না, সেটা তো হতে পারে না। পাশা খেলা আহ্বান করলে আমাকে তো যেতেই হয়। বিদুর বোঝেন যুধিষ্ঠিরের এই বাধ্যবাধকতা এবং অসহায়ত্ব, তিনিও নিষেধ করলেন না। প্রবল অনিচ্ছা সত্ত্বেও মহাভারতের কবি বলছেন, যুধিষ্ঠির সপরিবারে বিদুরের সঙ্গে এসে উপস্থিত হলেন হস্তিনাপুরে।
নির্দিষ্ট সময়ে সভায় উপস্থিত হয়ে এ খেলার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুললেন যুধিষ্ঠির, কিন্তু খেলতে বসতেই হলো তাকে। দেখা গেল মহারাজ ধৃতরাষ্ট্রের অনুগমন করে ভীষ্ম, দ্রোণ, কৃপ, বিদুর সভায় প্রবেশ করলেও তাদের মন অত্যন্ত ভারাক্রান্ত। খেলা আরম্ভ হতে একের পর এক পণে হারতে থাকলেন যুধিষ্ঠির, অথচ দুর্যোধন একটা পণও হারছেন না। শকুনির অসাধারণ হস্ত লাঘবতায় এই ঘটনা ঘটে চলেছে। বারবার উল্লাসে ফেটে পড়ছেন দুর্যোধন কর্ণরা। শকুনি যে চালের ক্ষেত্রে কারসাজি করছেন, আধুনিক পরিভাষায় যাকে জোচ্চুরি বলে, সেটা বুঝতে পারলেন যুধিষ্ঠির, প্রতিবাদও করলেন, কিন্তু চাপা পড়ে গেল তার কণ্ঠস্বর, কারণ তার সঙ্গে কেউ কোনো পাণ্ডব ভাই গলা মেলালেন না। এইসব খেলায় একটা অমোঘ টান থাকে, উত্তেজনা থাকে, একটা জেদ চেপে বসে। এই দানটা পারলাম না, ঠিক আছে, পরের দানটাই নিশ্চয়ই পারবো। এরকম একটা ঘোরের মধ্যে পড়ে গেলেন যুধিষ্ঠির। একে একে তার ধনসম্পত্তি, দাস দাসী, হাতি ঘোড়া, রথ সব চলে গেল। পরিস্থিতি সম্পূর্ণ তার নাগালের বাইরে। আরো কত কি ঘটবে সেটা কে বলতে পারে। ধৃতরাষ্ট্রের ঘোষিত বন্ধুত্বপূর্ণ পাশা খেলা, বলা হচ্ছে সুহৃদ্দূত বন্ধুত্বপূর্ণ পাশা খেলা, তখন তার আসল রূপ প্রকাশ করছে। যুধিষ্ঠিরের একের পর এক সম্পদ দুর্যোধন হস্তগত করায় ভেতরে ভেতরে মহা খুশি হচ্ছেন ধৃতরাষ্ট্র। তিনি যুধিষ্ঠিরকে সর্বশান্ত না করা পর্যন্ত থামবেন না। বেশ বুঝতে পারছেন বিদুর। ভীষ্ম, দ্রোণ, কৃপ নীরব হয়ে বসে আছেন, আর এই লুটতরাজ চলতেই থাকছে। এক মহা সর্বনাশ ঘনিয়ে আসছে বুঝতে পেরে এবার উঠে দাঁড়ালেন বিদুর। তিনি কারো পক্ষপাতী নন। যদি পাণ্ডবদের পক্ষপাতী হতেন তাহলে অনেক আগেই পাণ্ডবদের হয়ে লড়তেন, গলা তুলতেন। পাণ্ডবরা তো নিজেদের ইচ্ছায় খেলছে, মানে বাধ্য হয়ে হলেও তারা তো খেলছে, সুতরাং তাদের হয়ে বলার কোনো প্রশ্ন নেই। কিন্তু এবার একটা অন্যায় খুব স্পষ্ট রূপে চোখের সামনে আসছে, তাই ন্যায়ের সপক্ষে দাঁড়ানো বিদুর এবার উঠে দাঁড়ালেন। তার পক্ষপাতিত্ব শুধু ন্যায় ধর্মের সঙ্গে। কেউ কোনো প্রতিবাদ যখন করছে না, তখন তাকেই তো রুখে দাঁড়াতে হবে। কৌরবদের অবিরাম জয়োল্লাসকে থামিয়ে দিয়ে প্রথম প্রতিবাদী কণ্ঠ গর্জে উঠল। বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, আপনাকে একটা কথা বলতে চাই মহারাজ। অবশ্য যে মরতে বসেছে তার যেমন ওষুধে রুচি হয় না, তেমনি আমার কথাও হয়তো আপনার ভালো লাগবে না। যে ছেলেটা জন্মানোর পর শিয়ালের মতো চিৎকার করেছিল, সেই দুর্যোধন আপনার ঘরে শিয়ালের মতো বসে এই বংশটাকে ধ্বংস করে দেবে একদিন। মোহের বশে আপনি সেটা বুঝতে পারছেন না। মূর্খ দুর্যোধনও তো দেখছি বুঝছে না পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে কি ভয়ানক বিপদ ডেকে আনছে। আপনার মনে আছে নিশ্চয়, ভোজ যাদব বংশীয়রা নিজেদের মধ্যে আলোচনা করে বংশেরই কংসকে ত্যাগ করেছিল। কৃষ্ণ তাকে বধ করার পর তারা এখন কত শান্তিতে আছে। এই দুর্যোধনকে আপনি অর্জুনের হাতে তুলে দিন। আপনি একটা শিয়ালকে ত্যাগ করে একটা বাঘকে গ্রহণ করুন, নিরাপদে নিশ্চিন্তে থাকবেন। কাউকে যদি ত্যাগ করলে একটা বংশকে রক্ষা করা যায়, তাহলে অবশ্যই সেটা কর্তব্য। আজ যদি আমার কথা আপনি না শোনেন, তবে ভবিষ্যতে অবশ্যই আপনাকে অনুতাপ করতে হবে। যাদের হারানোর ক্ষমতা স্বয়ং দেবরাজেন্দ্রেরও নেই, সেই পাণ্ডবদের সম্পদ লুট করে তাদের পরাজিত করার ক্ষমতা দুর্যোধনের থাকবে কি করে? যে ভয়ানক পাশা খেলা সব অশান্তির মূল, তাকে আশ্রয় করে দুর্যোধন নিজেদের মধ্যে শত্রুতার সৃষ্টি করছে, রাজ্যে অমঙ্গল ডেকে আনছে। এক ওর জন্যই এই প্রতীপ শান্তনুর মহৎ বংশটা শেষ হয়ে যাবে মহারাজ। দুর্যোধন যুধিষ্ঠিরের ঐশ্বর্য হস্তগত করে নিচ্ছে বলে আজ আপনার খুব আনন্দ হচ্ছে না, কিন্তু জেনে রাখবেন, এই খেলাই একদিন যুদ্ধ ডেকে আনবে, মহামারীর সৃষ্টি হবে, তখন কেঁদে কুল পাবেন না। সুহৃদ্দূতের নাম করে পাণ্ডবদের সর্বস্ব হাতিয়ে নেওয়ার যে হীন পরিকল্পনা দুর্যোধন করেছিলেন, সেটা আগেই জানতে পেরেছিলেন বিদুর। ধৃতরাষ্ট্র কোথায় তার নিজের ছেলেকে আটকাবেন তা নয়,
তিনি তার ওপরেই মত দিয়ে দিলেন। এই গোপন ষড়যন্ত্রের কথা সর্বসমক্ষে রাজসভার মধ্যে প্রকাশ করে দিলেন বিদুর। বললেন, সম্পদের প্রতি আপনার যে লোভ আছে সেটা বহুকাল ধরেই আমি জানি। যুধিষ্ঠিরের সব সম্পদ লুট করার জন্যই যে আপনি গোপনে ছেলেদের সঙ্গে মন্ত্রণা করে এই পাশা খেলার আয়োজন করেছেন সেও আমার জানা আছে। আমরা কেউ রাজি ছিলাম না এতে, অথচ আপনি সেটাই করছেন। বিদুর আশা করেছিলেন এতক্ষণ ধরে তিনি প্রতিবাদ করে যাচ্ছেন, তার সঙ্গে ভীষ্ম, দ্রোণ, কৃপ কেউ না কেউ গলা মেলাবেন। সেই সম্মিলিত প্রতিবাদে হয়তো ধৃতরাষ্ট্র খেলাটা বন্ধ করলেও করতে পারেন, অথচ কেউ একটা কথাও বললেন না। সে কি দুর্মুখ দুর্যোধনের কাছে অপমানিত হওয়ার ভয়ে? কিন্তু তাই বলে তো অন্যায় দেখে চুপ করে বসে থাকা যায় না। তাই আবারও সোচ্চার হলেন বিদুর একক কণ্ঠে, এবার ভীষ্ম প্রমুখ কুরুবংশীয়দের লক্ষ্য করে। বিদুর বললেন, এখানে উপস্থিত আছেন এই মহান বংশের উত্তরাধিকারীরা, আপনারা আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। এই বংশকে ধ্বংসের পথে আর এগিয়ে যেতে দেবেন না। ভয়ানক এক আগুন জ্বলে উঠেছে, আপনারা একটা মূর্খের অনুসরণ করে তার মধ্যে গিয়ে পড়বেন না। বৈশ্যানরং প্রজ্বলিতং সুঘোরং মা যস্যদ্ধং মন্দমনু প্রপন্নাহ। যুধিষ্ঠির মোহের বশে পাশা খেলে যাচ্ছে, কিন্তু সর্বস্ব হারানোর পর যখন তাদের ক্রোধের সৃষ্টি হবে তখন তার হাত থেকে এই বংশকে বাঁচাতে কে এগিয়ে আসবেন? মহারাজ, আপনার তো সম্পদের কোনো অভাব নেই, আর কত সম্পদ চাই আপনার? পাণ্ডবদের ফিরিয়ে দিন তাদের সমস্ত অপহৃত সম্পদ। আর শকুনির খেলা আমি বিলক্ষণ জানি, খেলায় কিভাবে শটটা করতে হয় সেটা ও খুব ভালো মতো জানে। ও যেখান থেকে এসেছিল চলে যাক সেখানে, পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে আর আপনি যুদ্ধ বাঁধাবেন না মহারাজ। দুর্ভাগ্যের কথা হলো বিদুরের সমর্থনে কেউ এগিয়ে এলেন না। ধৃতরাষ্ট্র মৌন হয়ে বসে রইলেন। সুযোগ পেয়ে গেলেন দুর্যোধন। ক্ষুধার্ত হায়েনার মুখ থেকে খাবার কেড়ে নিলে যেমন হয়, সেই উগ্র পাশবিকতায় দুর্যোধন রে রে করে উঠলেন, যা নয় তাই বলে গেলেন। বিদুর অবাক হয়ে দেখলেন ধৃতরাষ্ট্র একবারও দুর্যোধনকে থামাচ্ছেন না। প্রকাশ্য রাজসভায় বিদুরের মতো অত্যন্ত সম্মানীয় ব্যক্তিকে শুনতে হলো চরম অপমানকর কথা। দুর্যোধন আপনি ছেড়ে তুমি বলে সম্বোধন করছেন বিদুরকে। অনেক কথা বলে গেলেন, শেষে বললেন, দুর্যোধন, যারা তোমার ভরণ পোষণ করে সেই তাদেরই তুমি নিন্দা করছো, আর আমাদের যারা শত্রু ওই পাণ্ডবরা হলো গিয়ে তোমার বন্ধু। তোমার পাপের ভয় নেই, নির্লজ্জ কোথাকার, তুমি ক্ষমারও অযোগ্য। মহারাজের প্রশ্রয় পেয়ে পেয়ে তুমি যা খুশি বলতে শুরু করেছো। নিজেকে কি এখন সর্বময় কর্তা ভাবো? এখানে তোমার থাকাই উচিত নাও, বেরিয়ে যাও এখান থেকে, যেখানে খুশি চলে যেতে পারো। দুর্যোধন বলছেন বিদুরকে। দুর্যোধন ভাবছেন বটে বিদুর কুরুবংশের অন্নে পুষ্ট পরজীবী, আদৌ তা নয়। প্রথমত মহাভারতী বলছে রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং প্রজাদের দেওয়া রাজকর থেকে যে অর্থ রাজকোষে সঞ্চিত হতো, রাজার কাজ সেই অর্থের রক্ষা এবং সদ ব্যবহার করা। কিন্তু ধৃতরাষ্ট্র তো ন্যায়সঙ্গত রাজাই নন, রাজকার্য চালাচ্ছেন মাত্র কেয়ারটেকার রাজা হিসেবে। তাছাড়া রাজকোষ থেকে প্রতি মাসে ভীষ্ম থেকে শুরু করে দুর্যোধন দুঃশাসন পর্যন্ত বৃত্তি লাভ করতেন, বিদুরও সেরকম পেতেন। দ্বিতীয়ত বিচিত্র বীর্যের ভোগ্যাদাসীর পুত্র বলে তাঁরও সম্পূর্ণ ভোগসত্ত্ব ছিল। বিদুরকে পছন্দ করেন না বলে দুর্যোধন এসব কথা বলে গেলেও এগুলো আদৌ ন্যায়সঙ্গত কথা নয়। প্রকাশ্য রাজসভায় এমন কদর্য ভাষায় অপমান সেদিন নিশ্চয় আহত করেছিল বিদুরকে মর্মান্তিকভাবে। তবে দুর্যোধনের কথায় রাগ অভিমান করে চলে যাওয়ার মতো দুর্বল চিত্ত বিদুর নন। তিনি জানেন তার চলে যাওয়া মানেই প্রতিবাদের শেষ রাস্তাটাও বন্ধ হয়ে যাওয়া। যে বংশে তার জন্ম এবং বেড়ে ওঠা, দুদিনের ছেলে দুর্যোধনের কথায় তাকে ত্যাগ করে চলে যাওয়া অকৃতজ্ঞতার নামান্তর।
বিদুর ধৃতরাষ্ট্রকে বললেন, যারা এইটুকু একটা ঘটনাতেই মানুষকে ত্যাগ করে তারা কিরকম চরিত্রের তা আপনি নিরপেক্ষভাবে একটু বিচার করুন তো মহারাজ। ধৃতরাষ্ট্র আর কি বিচার করবেন? ন্যায় নীতি শিখে তুলে দিয়ে সমস্ত ক্ষমতা তার কুপুত্রের হাতে দিয়ে বসে আছেন। এ ধরনের মোহগ্রস্ত লোভী রাজাদের ভালোই চেনেন বিদুর। খানিকটা স্বগতোক্তির মতো বিদুর বললেন, যেসব রাজার মন অস্থির তারা একসময় মধুর কথা বলে পরক্ষণেই মুষল দিয়ে আঘাত করে। সেই ছোটবেলা থেকে একসাথে তারা বড় হয়েছেন, কত আনন্দের অন্তরঙ্গ মুহূর্ত কেটেছে তাদের মধ্যে, অথচ আজ এক দুর্বিনীত পুত্রের মোহে পড়ে ধৃতরাষ্ট্র যেন ভুলেই গেছেন তার ভাই বিদুরকে। সামান্য একটা কথা বলেও তিনি তার ভাইয়ের মনের ক্ষতে সান্ত্বনার কিঞ্চিত প্রলেপও দিলেন না। অভিমানের সুরেই বিদুর বললেন, বুঝতে পারছি আজ আর আমাকে পছন্দ হচ্ছে না মহারাজের। বেশ, এরপর যদি আপনার ভালো মন্দ কোনো বিষয়ে আপনার মন রাখা কথা বলার মতো লোক চান তাহলে আমাকে আর ডাকবেন না, কোনো নারী, জ্বর, পঙ্গু বা মূর্খকে ডেকে পাঠাবেন, তারা আপনার মনের মতো কথা বলে আপনাকে খুশি করবেন। জেনে রাখুন মহারাজ, এ জগতে এমন পাপিষ্ঠ লোকের কোনো অভাব নেই যারা আপন স্বার্থ সিদ্ধির জন্য আপনাকে সবসময় মিষ্টি কথা বলবে, কিন্তু রাজার প্রিয় হলো কি অপ্রিয় হলো সে কথা না ভেবে তার মঙ্গলের কথাই শুধু বলবে, এমন মানুষ এখন দুর্লভ। অবশ্য মঙ্গলের কথা শুনতে আগ্রহী মানুষও দুর্লভ। মহারাজ, বন্ধ করুন এই খেলা। পাণ্ডবদের আপনি সন্তুষ্ট করুন। তাদের প্রতি অনুনয় প্রকাশ করতে হয়তো আপনার ভালো লাগছে না, রাগ, বিরক্তি, হতাশা আসছে আমার কথা শুনে, মনে হবে আপনার সম্মানহানি হচ্ছে, তবু বলবো এটাই করা উচিত। যে কোনো সজ্জন ভদ্রলোক সেটা করবে। একই সঙ্গে শালীনতা এবং সাহসিকতা, বিনয় নম্রতা এবং স্পষ্টবাদিতা, অপূর্ব সমন্বয়ে দেখছি বিদুরের মধ্যে। তিনি ক্ষত্রিয় বীরদের মতো অস্ত্র বলে বলিয়ান নন, কিন্তু প্রজ্ঞা, বুদ্ধি, সততা এবং ব্যক্তিত্বের গুণে চিরস্মরণীয় হয়ে আছেন। দুর্ভাগ্য ভরত বংশের, মহাভারতের বিবেক সেদিন গর্জে উঠলেও ভরত বংশের বিখ্যাত রথী মহারথীরা সেদিন আত্মগোপন করেছিলেন নিষ্ক্রিয়তা এবং নির্বীর্যতার অন্তরালে। প্রাণহীন জড়ের মতো তারা নীরবে বসে সহ্য করেছিলেন এই অনাচার, অসভ্যতা। ধৃতরাষ্ট্রের মৌনতা, ভীষ্ম দ্রোণ কৃপের নিশ্চেষ্টতা আমাদের হতবাক করে দেয়। এমন বাধাহীন পথে দুর্যোধন কর্ণের মতো নিচাশয় ব্যক্তি কি হাত গুটিয়ে বসে থাকতে পারে? তাদের ভিতর থেকে ক্রমশ বেরিয়ে এলো এক ভয়াল পাশব মূর্তি। শকুনি আবার খেলা শুরু করে দিলেন, আবার হারতে থাকলেন যুধিষ্ঠির। রাজ্য, ঐশ্বর্য সব হারিয়ে এবার পর পর হারালেন নকুল, সহদেব, অর্জুন এবং ভীমকে, শেষে নিজেকেও। কৌরবদের বিজয়োল্লাস আর সভাসদদের গভীর দীর্ঘশ্বাসের মাঝে যুধিষ্ঠির নত মস্তকে বসে তখন ভাবছেন, যাক, এই আপদের খেলাটা এবার শেষ হলো। বোধ করি সকল সভাসদই ভেবে নিয়েছেন এই জঘন্য খেলা দেখার হাত থেকে এবার রেহাই পাওয়া গেল, এই পর্বের এখানেই সমাপ্তি। কিন্তু শকুনি ছাড়বেন কেন? তিনি যুধিষ্ঠিরকে মনে করিয়ে দিলেন, এখনো তো পণ রাখার মতো আছে কিছু যুধিষ্ঠির, যার মধ্যে তো জিতেও যেতে পারো তুমি। ডুবে যাওয়া মানুষ যেমন একটা খড়কুটো ধরেও বাঁচতে চায়, উদ্গ্রীব হয়ে সেইভাবেই তাকালেন যুধিষ্ঠির। শকুনি বললেন, দ্রৌপদীকে পণ রেখে তুমি মুক্ত করে নাও সবাইকে, তাহলে তো আবার সুযোগ পাবে। যুধিষ্ঠির যেই বাজি ধরলেন দ্রৌপদীকে, সমস্ত কুরুসভা উত্তাল হয়ে উঠল ধিক্কার ধ্বনিতে। শুধু নির্লজ্জের মতো ধৃতরাষ্ট্র বলে যেতে থাকলেন তার মুখোশ খুলে ফেলে, শকুনি জিতেছে কি, জিতেছে কি? কুরু বংশের এহেন অধঃপতন দেখে ভীষ্ম, দ্রোণ, কৃপ লজ্জায় ঘৃণায় মাথা নিচু করে বসে আছেন। আর বিদুর
দু হাতে নিজের মাথা টিপে ধরে সংজ্ঞাহীনের মতো বসে পড়লেন আসনে। অসহায় এই মানুষটির দীর্ঘশ্বাস দীর্ঘ থেকে দীর্ঘতর হলো। দুর্যোধন কর্ণ ধৃতরাষ্ট্রকে আনন্দে উদ্বেলিত করে দিয়ে ঠিক তখনই শকুনি চিৎকার করে উঠলেন, জিতেছি জিতেছি। তখন দুর্যোধনকে আর পায় কে? তিনি প্রথম রাগটা প্রকাশ করলেন সেই ব্যক্তির ওপর যে বারবার তাকে বাধা দিচ্ছে, সে হচ্ছেন বিদুর। মনের ঝাল মেটাতে চরম অপমানের সুরে তিনি বিদুরকে বললেন, এই যে বিদুর, এদিকে এসো, তুমি অন্দরমহলে যাও, গিয়ে পাণ্ডবদের বউটাকে এখানে নিয়ে এসো তো দেখি, সে এখন এ ঘরটা পরিষ্কার করুক, তারপর ভেতরে গিয়ে দাসীদের সঙ্গে থাকবে। দুর্যোধন যতই উদ্ধত অসভ্য ক্ষমতাধারী হন না কেন, বিদুর তাকে গ্রাহ্য করেন না। দ্বিগুণ ব্যক্তিত্ব নিয়ে তিনি গর্জে উঠলেন, মহাভারতের এই কলঙ্কিত অধ্যায় একমাত্র আলোকবিন্দু তিনি। বিদুর বললেন, তোমার মতো অসভ্য লোকই এইসব কথা বলার সাহস পায়? তুমি একটা মূর্খ, সামান্য হরিণ হয়ে বাঘকে খেপিয়ে তুলছো? বুঝতে পারছো না তোমার সামনে মৃত্যু অপেক্ষা করছে? বিদুর এরপর যে কথাটা বললেন সেটা কিছুক্ষণ পর সভায় এসে দ্রৌপদী বলবেন। নারীর মর্যাদা রক্ষার আইনি প্রশ্ন। বিদুর বললেন, দ্রৌপদী কখনোই দাসী হতে পারেন না, তাকে তোমরা কখনোই জিততে পারোনি, কারণ আগে নিজেকে হারিয়ে যুধিষ্ঠিরের অধিকারী নেই দ্রৌপদীকে পণ রাখার। বাঁশ গাছ দেখেছ তো, তাতে ফল ধরে যখন তার মৃত্যুকাল এসে উপস্থিত হয়। পাণ্ডবদের ধনসম্পত্তি লাভ করে তোমার এখন সেই অবস্থা হয়েছে দুর্যোধন। দুর্যোধনকে যে কথাটা তার পিতা মাতা ধৃতরাষ্ট্র গান্ধারীর বলা উচিত ছিল কিন্তু কখনো বলেননি, সেই কথাটা বিদুর বলছেন। তুমি ভবিষ্যতে এমন কথার কাউকে বলো না, পরম বন্ধুকেও এমন কথা বলা উচিত নয়। পাণ্ডবরা এমন রূঢ় কথা কখনো কাউকে বলে না, একমাত্র কুকুরের মতো লোকেরাই এই সব বলে থাকে। জানো তো, একটা বোকা ছাগল ভুল করে একটা আস্ত ছুরি গিলে ফেলেছিল। তোমারও তো দেখছি এখন সেই অবস্থা হয়েছে। পাশা খেলা যে নরকের দ্বার, সেটা এখনো বুঝছে না এই ধৃতরাষ্ট্রের ছেলেটা। হাতে বেশ অর্থ সম্পদ আসছে দেখে এই বংশের সকলকেই তো দেখছি এই মূর্খটার অনুসরণ করছে। বুঝতে পারছি দুর্যোধন আমার কথা শুনবে না, এই বংশের মহা সর্বনাশ অবশ্যম্ভাবী। আজ এই মুহূর্তে বিদুরের সঙ্গে কেউ গলা মেলালেন না এখনো, হয়তো অপমানের ভয়, কিন্তু ভবিষ্যতে যখন ধ্বংস হতে থাকবে এই বংশ, তখন ভীষ্ম থেকে শুরু করে শকুনি পর্যন্ত সকলের মুখেই চলে আসবে বিদুরের নাম তাদের অন্তিমকালে। তখন তারা অসহায়ের মতো স্মরণ করতে থাকবেন বিদুরের এই ভবিষ্যৎবাণী। এ কারণেই তিনি মহাভারতের বিবেক। দুর্যোধনের লোভী হৃদয়ে বিবেকের আলো প্রবেশ না করলেও বিদুরের ধমকে তাকে আর ঘাঁটতে সাহস পেলেন না তিনি। দুঃশাসনকে দিয়ে তিনি সভায় টেনে আনলেন দ্রৌপদীকে। দ্রৌপদীর অবস্থা বিদুরেরই মতো, অসহায়। প্রশ্ন, তর্ক, ধর্মযুক্তি ছাড়া কিছুই নেই তার। দ্রৌপদী কাঁদছে নঝরে, তার চরম অসম্মান হচ্ছে দুঃশাসনের হাতে। সেকালে আলাদা কোনো বিচারালয় ছিল না, যেমন এখন কোর্ট আছে। রাজসভায় এসে বিচার হতো, যার যা সমস্যা নিয়ে রাজসভায় আসতো, সভাসদরা মিলে আলোচনা করতেন, রাজা সিদ্ধান্ত জানাতেন। সেই রাজসভায় দ্রৌপদী বিচার প্রার্থনা করছেন, কিন্তু দ্রৌপদী অবাক হয়ে দেখছেন সমস্ত বিজ্ঞ কুরু বৃদ্ধেরা স্থাণুবৎ বসে আছেন আর নির্লজ্জ আচরণ করে যাচ্ছে দুঃশাসন। কাঁদতে কাঁদতে দ্রৌপদী বলছেন, এখানে তো ভরত বংশের সম্মানীয় ব্যক্তিরা সব বসে আছেন দেখছি, তারা ক্ষত্রিয় ধর্মটা তো জানেন, কিন্তু তারা কিছু বলছেন না কেন? তারাও কি দুঃশাসনের আচরণকে সমর্থন করছেন? ভীষ্ম, দ্রোণ, মহামতি বিদুর, রাজা ধৃতরাষ্ট্র, এদের দেহে প্রাণ নেই বলে তো মনে হচ্ছে। তারা কি কিছুই লক্ষ্য করছেন না?
দ্রৌপদী জানেন না, জানার কথাও নয়, একজন মানুষের অন্তত প্রাণ আছে, তিনি মরে যাননি। তার সম্মান রক্ষায় একজন মানুষ অন্তত তীব্র প্রতিবাদ করে চলেছেন, একেবারে নীতির প্রশ্ন তুলে, তিনি বিদুর। কিন্তু মুশকিল হলো, ক্ষমতার রাজসিংহাসনে যিনি বসেন তিনি যদি ভ্রষ্টাচারী, নির্মম এবং উদ্ধত হন, তাহলে প্রতিবাদী কণ্ঠকে দাবড়ে থামিয়ে দেন শক্তির আস্ফালনে। ধৃতরাষ্ট্রের প্রশ্রয়ে পুষ্ট দুর্যোধন ঠিক সেটাই করছেন। বিদুরের তোলা আইনের প্রশ্ন যেমন অমীমাংসিত রয়ে গেল, দ্রৌপদীর তোলা সেই একই প্রশ্ন অমীমাংসিতই থেকে গেল। স্বয়ং ভীষ্ম এই প্রশ্নের সদুত্তর দিতে পারলেন না, অক্ষমতা প্রকাশ করলেন। বিদুরের মূল বক্তব্য ছিল দুটো। প্রথমত, শকুনি কপটতা করে জিতেছে, এবং দ্বিতীয়, নিজে হারার পর যুধিষ্ঠিরের দ্রৌপদীকে পণ রাখাটা ন্যায়সঙ্গত হয়নি বলে দ্রৌপদীকে অন্তত জেতা যায়নি। শকুনি কি কপটতা করেছিলেন সেই বিস্তারিত আলোচনায় এখন প্রবেশ করব না, অনেকটা সময় লাগবে। শকুনি চরিত্র আলোচনার সময় সেটা আপনাদের জানাবো। শুধু এইটুকু এখন বলি, তার কপটতা সরলমতি যুধিষ্ঠির বুঝতে না পারলেও দক্ষ রাজনীতিবিদ বিদুর ঠিক বুঝতে পেরেছিলেন। যেহেতু যুধিষ্ঠির শকুনির চালাকিটা ধরতে না পেরে হার স্বীকার করে নিয়েছিলেন, তাই বিদুরের পক্ষে সম্ভব হয়নি এই সততাকে প্রমাণ করা। তার দ্বিতীয় বক্তব্যের সমর্থনে কেউ গলা মেলালেন না। তার দ্বিতীয় বক্তব্যটা ছিল যে দ্রৌপদীকে জেতা যায়নি, কারণ যুধিষ্ঠির নিজেই আগে নিজেকে হারিয়েছেন, তারপর দ্রৌপদীর ওপর তার কোনো অধিকার থাকার কথা নয়। এই কথাতেও কেউ গলা মেলালেন না। এদিকে দ্রৌপদীর ওপর দুঃশাসনের অত্যাচার বাড়তে থাকলো। এই সময় আরেকটি প্রতিবাদী কণ্ঠ শোনা গেল। তিনি দুর্যোধনের ভাই বিকর্ণ। ইদানিংকালে দেখি ফেসবুক, হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় বিকর্ণকে নিয়ে খুব আলোচনা হয়, চর্চা হয়, তার সুখ্যাতি করা হয়, প্রশংসা করা হয়। অবশ্যই সেটা তার প্রাপ্য, কোনো সন্দেহ নেই। অসাধারণ সাহস নিয়ে তিনি কথা বলেছিলেন, কিন্তু তারা ভুলে যান, যারা এই বিকর্ণকে নিয়ে এত উচ্ছ্বসিত, তারা ভুলে যান বিকর্ণের চেয়ে অনেক বেশি কথা তার আগে থেকে বলতে শুরু করেছিলেন বিদুর। বিদুরের কথা সেখানে অগ্রাহ্য করা হয়, এটা দুর্ভাগ্যজনক। বিদুরের কথাকেই বিকর্ণ আরো সবিস্তারে যুক্তিসহ উত্থাপন করলেন, কিন্তু তাকে ধমকে দাবড়ে বসিয়ে দিলেন কর্ণ। বিকর্ণের আর সাহস হলো না আবার উঠে কিছু বলার। কর্ণের নির্দেশেই দুঃশাসন দ্রৌপদীর কাপড় ধরে টানাটানি শুরু করলেন। কোনো মতে সম্মান বাঁচালেন দ্রৌপদী। ক্রুদ্ধ ভীম এবার তীব্র গর্জনে প্রতিজ্ঞা করলেন, যুদ্ধভূমিতে তিনি দুঃশাসনের ছাতি ফাটিয়ে রক্তপান করবেন। কেঁপে উঠল রাজসভা, চারিদিকে শুরু হয়ে গেল নানা দুর্লক্ষণ হইচই। সকলে ধিক্কার দিতে লাগলেন ধৃতরাষ্ট্রকে। সবার পরিস্থিতি অনেকটা বিদুরের অনুকূলে চলে এলো। তিনি এবার উঠে দাঁড়ালেন, দুহাত উঁচু করে সকলকে শান্ত হতে বললেন। দুর্যোধন তাকে যতই অসম্মান করুক, বিদুরের মর্যাদা এমনই যে তার কথা শোনার জন্য সকলে চুপ করে বসে পড়ল। সকলকে উদ্দেশ্য করে বিদুর বললেন, সভার সভ্যরা, দ্রৌপদী অসহায়ের মতো কাঁদতে কাঁদতে আপনাদের কাছে বিচার প্রার্থনা করছে। আপনারা তার কোনো উত্তর দিচ্ছেন না কেন? এতে তো ধর্মের হানি হচ্ছে। মানুষ অনেক দুঃখে আগুনের মতো জ্বলতে জ্বলতে রাজসভায় আসে সুবিচারের প্রত্যাশায়। সভার সভ্যরা সত্য ধর্ম অনুসারে তার দুঃখকে শান্ত করে, এটাই এখানকার রীতি। বিদুর যে বারবার ধর্ম শব্দটি উচ্চারণ করছেন, বলা বাহুল্য এটা ফুল বেল পাতা নৈবেদ্যের ধর্ম নয়। সেকালে ধর্ম শব্দটি অনেক ব্যাপক অর্থে উচ্চারিত হতো ন্যায় নীতি অর্থেও। রাজসভায় এই ধর্ম আইনকে বোঝাতো। এর রেশটুকু কিন্তু এখনো আছে। দেখবেন আদালতে জজকে ধর্মাবতার বলা হয়। ধর্মের এই ব্যঞ্জনা মহাভারতেরও অনেক আগেকার, সেই বৈদিক যুগ থেকে চলে আসছে। বিদুর কথিত ধর্ম শব্দটি
আইন বা নীতি অর্থে ধরলে বক্তব্যটি বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন এরপরেই বিদুর বলছেন, সজ্জন ব্যক্তিরা সত্য অনুসারে ধর্ম প্রশ্নের অর্থাৎ আইন প্রশ্নের উত্তর দেবে, এটাই কাঙ্ক্ষিত। কোনো ব্যক্তিগত কামনা বা ক্রোধের বশবর্তী হয়ে কিংবা কারো ক্ষমতার ভয়ে ভীত না হয়ে নিরপেক্ষভাবে উত্তর দেবে, এটাই তো আমাদের বর্তমান সংসদীয় গণতন্ত্রের মূল কথা। বিদুর সেটা বলছেন। অর্থাৎ বিদুরের ধর্ম বা নীতি শুধুমাত্র সত্যকেই প্রচার করে, প্রতিষ্ঠিত করে, ব্যক্তিগত ভাবনা চিন্তা কিংবা রাজশক্তির রক্তচক্ষুকে গ্রাহ্য করে না। বিদুর স্বয়ং এই ধর্মের প্রতিমূর্তি। সমস্ত অসহায় নিপীড়িত মানুষের রক্ষা কবচ হোক এই ধর্ম, এটাই চান বিদুর। তিনি সভার সকল সদস্যকে আবারও অনুরোধ করলেন, বিকর্ণ তার বুদ্ধি অনুসারে দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিয়েছে, এবার আপনারা তো অন্তত উত্তর দিন আপনাদের বুদ্ধি যুক্তি অনুসারে। জানবেন, যে সভ্য ধর্ম অর্থাৎ ন্যায়শাস্ত্র জেনেও চুপ করে থাকে তার ওপর অপরাধের অর্ধেক ফল বর্তায়, এবং যে সভ্য ধর্মজ্ঞ বা নীতিজ্ঞ হয়ে মিথ্যা কথা বলে সে অপরাধের পূর্ণ ফল ভোগ করে। অপরাধ যে করে আর অপরাধ যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদয়ে, কথা ইদানিংকালে তো আমরা শুনেছি রবীন্দ্রকণ্ঠে। এই কথাই বলছেন বিদুর মহাভারতের রাজসভায় দাঁড়িয়ে। বিদুরের উদ্দিষ্ট ব্যক্তিরা যে ভীষ্ম, দ্রোণ এবং কৃপ সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ভীষ্ম কোন রকমে একটা পাশ কাটিয়ে যাওয়া উত্তর দিলেও দ্রোণ এবং কৃপ ছিলেন সম্পূর্ণ নীরব। বিদুর বুঝেছিলেন অল্প বয়সী বিকর্ণের প্রতিবাদ কর্ণ দাবড়ে থামিয়ে দিলেও ভীষ্ম, দ্রোণ, কৃপ যদি সম্মিলিতভাবে তীব্র কণ্ঠে অন্যায়ের প্রতিবাদ করতেন, দুর্যোধন কর্ণের অপমানকর কথার তোয়াক্কা না করে, তাহলে দ্রৌপদীকে অন্তত এমন অসম্মানজনক অবস্থায় পড়তে হতো না, সৃষ্টি হতো না কৌরব পাণ্ডবদের শত্রুতার। মহাভারতের কবি বলছেন, অসহায় দ্রৌপদীর আর্তরব শুনেও যে কেউ কিছু বললেন না, সেটা আসলে দুর্যোধনের ভয়। তা যদি হয় তবে বলতেই হয়, ওই দিন সভায় সবচেয়ে সাহসী পুরুষ ছিলেন বিদুর। রামকৃষ্ণ সংঘের বহুমানিত সন্ন্যাসী স্বামী ওঙ্কারানন্দজি বলতেন, মহাভারতের ওই পাশা খেলার সভায় একজন মাত্র পুরুষ উপস্থিত ছিলেন, তার নাম বিদুর, বাকিরা পুরুষ নন। বিদুর সরাসরি এই বংশের কেউ নন, তার দৈহিক শক্তি বা অস্ত্র শক্তি কিচ্ছু নেই, অথচ তার সত্যনিষ্ঠা, সাহস, স্পষ্টবাদিতা এবং ব্যক্তিত্ব আমাদের বারবার বিমোহিত করে, শিখিয়ে দেয় অন্যায়ের প্রতিবাদ করতে নিজেদের সামর্থ্য অনুসারে। তবে এখানে দুটি কথা সবিশেষ মনে রাখা প্রয়োজন। প্রতিবাদ করার আগে ভেবে নিতে হয়, আমরা নিজেরা কি প্রতিবাদ করার যোগ্য হয়েছি? আমাদের নিজেদের ভূমিটা কি দৃঢ় হয়েছে? আমাদের মধ্যে কোনো অন্যায় নেই তো? লক্ষ্য করে দেখবেন, বিদুর যে এত জোরে কথা বলছেন, এত সাহস নিয়ে দৃঢ়তার সঙ্গে বলছেন, তার কারণ বিদুরের ত্রিসীমানায় কোনো অন্যায়, কোনো স্বার্থপরতা, কোনো ধান্দাবাজি কখনো কোনোদিনও ছিল না। তিনি চিরকাল সৎ পথে ছিলেন, ন্যায় পথে ছিলেন, তাই ন্যায়ের সপক্ষে কণ্ঠ তুলতে তার কখনো বাধেনি। তাই প্রতিবাদ করতে গেলে আগে নিজেদের ভূমিটা শক্ত করে নেওয়া প্রয়োজন, কারণ প্রতিবাদ করলে পাল্টা প্রতিবাদ তো উঠবেই, তখন উত্তর দেওয়ার জন্য কিছু যেন থাকে আমাদের। আমরা লক্ষ্য করে দেখছি, দুর্যোধন তো অনেক কথা বললেন কিন্তু বিদুরকে থামাতে পারলেন না। বিদুর কিন্তু বলে গেলেন অসম্ভব সাহসের সঙ্গে, তাকে কিন্তু থামানো গেল না। বিকর্ণকে থামানো গেলেও বিদুরকে গেল না। আর দ্বিতীয় যে কথাটা আমাদের মনে রাখা উচিত, কখনো রাজশক্তি হোক বা কোনো ভ্রষ্টাচারী শক্তিশালী ব্যক্তি হোক, তাদের অন্যায়ের প্রতিবাদ করতেই হয়। মুখ বুজে সেই অন্যায় সহ্য করে যাওয়া চরম পাপ। যে পাপ কাজ সেদিন করেছিলেন ভীষ্ম, দ্রোণ এবং কৃপাচার্য, তাদের শেষ জীবনে এসে অনুতাপ করতে হয়েছিল এই অন্যায়ের প্রতিবাদ করেননি বলে। আবার বিকর্ণ প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেখানেও একটু খামতি ছিল।
তাকে দাবড়ে থামিয়ে দেওয়া হয়েছিল, আর সাহস করে উঠে দাঁড়াতে পারেননি। প্রতিবাদ হবে এমন যে সেখানে একটা দৃঢ়তা থাকবে, সেখানে সৎ সাহস থাকবে, সেখানে নীতি থাকবে, যেটা বিদুরের ছিল। প্রতিবাদ যদি করতে হয় তাহলে বিদুরের মতো প্রতিবাদ করা উচিত, তাহলেই সমাজটা শুধরবে। বিদুর সেদিন যে প্রতিবাদ করেছিলেন তার সুফল আসতে দেরি হলো না, কিছুক্ষণ পরেই এর সুফল আমরা দেখতে পেলাম। কিন্তু সে আলোচনা করার সময় আজ আর নেই। বলবো আগামী মাসের প্রথম শনিবার। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।